Dear learners, as a part of my consecutive lectures on the right form of verbs, today I am giving you lecture 3. In this lecture, I am starting rule number 13. 13 নম্বর রুলে as if এবং as though ব্যবহার আছে। আমরা জানি as if এবং as though এগুলো হচ্ছে কনজাংশন। সাধারণত এগুলো কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। কমপ্লেক্স সেন্টেন্সে কমপক্ষে দুটি ক্লোজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লোজ, একটা প্রিন্সিপাল ক্লোজ। হাউএভার অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো যখন কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে তখন অ্যাজ ইফ কিংবা অ্যাজ দোর পূর্বে একটি বাক্য এবং পরে আরেকটি বাক্য থাকবে। এই পূর্বের বাক্য এবং পরের বাক্য এগুলোর উপর ভিত্তি করে রাইট ফর্ম অফ ভার্বসগুলো আজকে নির্ধারিত হবে। অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো শব্দের অর্থ হচ্ছে যেন। এটি সাধারণত অবাস্তব কোনো অবস্থা বা ভাব প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। এনে রুল নম্বরে বলা হয়েছে অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো যেন অর্থে কমপ্লেক্স বাক্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে পরের বাক্যেও পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ অ্যাজ ইফ কিংবা অ্যাজ দোর পূর্বের বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে পরের বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো। হি টক্স অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো হি নো এভরিথিং। আমি আগেই বলেছি সাধারণত অবাস্তব ভাব প্রকাশ করতে এটি ব্যবহৃত হয়। হি টক্স সে কথা বলছে, অ্যাজ ইফ যেন বা অ্যাজ দো যেন, হি নো এভরিথিং যেন সে সব কিছু জানে। এই অবাস্তব ভাব প্রকাশ করার জন্যই মূলত পরবর্তী ভার্বটি পাস্ট ইনডিফিনিট ফর্ম গ্রহণ করে। হি টক্স অ্যাজ ইফ অর অ্যাজ দো হি নিউ এভরিথিং। তবে এই ভার্বটি যদি পরবর্তী ভার্বটি যদি বি ভার্বের হয়ে থাকে সেই বি ভার্বটা সর্বদা ওয়ার ফর্ম গ্রহণ করে। এখানে এক্সাম্পল বিতে আমরা দেখতে পাবো শি ওয়াক্স অ্যাজ ইফ শি বি লেম। সে এমনভাবে হাঁটছে যেন সে খোরা। শি ওয়াক্স অ্যাজ ইফ শি ওয়ার লেম। কিন্তু অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো এর পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরের বাক্যটি পাস্ট পারফেক্ট হয়ে থাকে। এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে হি স্পোক অ্যাজ ইফ হি নো দ্য ম্যাটার। এখানে অ্যাজ ইফের পূর্বের বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, কাজে পরের বাক্যটি পাস্ট পারফেক্টে হয়ে যাবে। হি স্পোক অ্যাজ ইফ হি হ্যাড নোন দ্য ম্যাটার। সে এমনভাবে কথা বলল যেন সে সব জানত, বিষয়টা জানত। কাজে আমরা দেখতে পেলাম অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হয়ে উহার ভার্বগুলো আমরা এভাবে ব্যবহার করতে পারি। এই 14 নম্বর রুলও অবাস্তব ইচ্ছা প্রকাশের ক্ষেত্রেই ব্যবহৃত হবে। এখানে আই উইশ অথবা উই উইশের ব্যবহার আছে। আই উইশ কিংবা উই উইশ ব্যবহৃত হয় এবং পরবর্তী ভার্বটাও এখানে পাস্ট ফর্ম এ হয়ে থাকে। অবাস্তব ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে আই অথবা উই প্লাস উইশ এবং পরবর্তী ভার্ব পাস্ট টেন্সে হয়। এক্ষেত্রেও যদি পরবর্তী ভার্বটা বি ভার্ব হয় তাহলে বি ভার্ব সর্বদাই ওয়ার ফর্ম গ্রহণ করে। এখানে এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো। আই উইশ আই ফ্লাই ইন দ্য স্কাই। আই উইশ আছে, কাজে পরবর্তী ভার্বটা পাস্ট ফর্ম হয়ে যাবে। আই উইশ আই ফ্লিউ ইন দ্য স্কাই। আমার ইচ্ছে হয় আমি যদি আকাশে উঠতে পারি, অথবা আমি যদি আকাশে উঠতে পারতাম, এরকম ভাব, অর্থাৎ অবাস্তব কল্পনা। এরূপ ক্ষেত্রে আই উইশ অথবা উই উইশ ব্যবহৃত হয়। পাস্ট টেন্স ছাড়াও উড, কুড, মাইট, শুড প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম ও ব্যবহার করা যায়। অর্থাৎ আই উইশের পরে ভার্বটি পাস্ট ফর্মে আছে, কিন্তু এই ভার্বের পূর্বে আমরা উড, কুড, মাইট ইত্যাদিও ব্যবহার করতে পারি। যেমন এই বাক্যটাকে এভাবে বলা যায়, আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই।
পরবর্তী একটি এক্সাম্পল বি নম্বরে, আই উইশ আই বি এ কিং। আমি যদি রাজা হতাম। আই উইশ আই ওয়ার এ কিং। এখানে বি ভার্ব আছে, বি ভার্ব সর্বদাই ওয়ার ফর্ম গ্রহণ করবে। রুল নম্বর 15, এখন এই সময় বা এটাই উপযুক্ত সময় এরূপ ভাব প্রকাশের ক্ষেত্রে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম ব্যবহৃত হয়, কিন্তু পরবর্তী বাক্যের ভার্বটি পাস্ট টেন্সে হয়ে থাকে। এক্ষেত্রেও একই বিষয়, যে পরবর্তী ভার্বটি পাস্ট ফর্ম হয়ে থাকে। যদি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকে, এর অর্থ হচ্ছে এটাই উপযুক্ত সময়। এক্সাম্পল, ইট ইজ হাই টাইম ইউ প্রিপেয়ার ইউর লেসন্স। অর্থাৎ তোমার পাঠ প্রস্তুত করার এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন্স। 16, যদি ইনফিনিটিভ এর পূর্বে কোনো ব্র্যাকেটে গো ভার্ব থাকে, তাহলে ওই গো ভার্বটা সবসময় কন্টিনিউয়াস ফর্ম গ্রহণ করে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে এক্সাম্পল দেখলে বুঝতে পারবো, উই ব্র্যাকেটে গো আছে এবং তারপর পরেই ইনফিনিটিভ আছে। টু বাই এ হাউস। টু বাই অর্থাৎ এখানে ইনফিনিটিভের পূর্বে ব্র্যাকেট হচ্ছে, ব্র্যাকেটের ভিতরে গো আছে, কাজেই এই গো ভার্বটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম গ্রহণ করবে। উই আর গোয়িং টু বাই এ হাউস। আমরা একটা বাড়ি কিনতে যাচ্ছি। রুল নম্বর 17, শর্তযুক্ত বাক্যের ক্ষেত্রে নিম্নলিখিত স্ট্রাকচার সমূহ লক্ষণীয়। আমরা জানি কন্ডিশনাল ক্লোজ, এটাও কমপ্লেক্স সেন্টেন্সের একটা বিষয়। এই কমপ্লেক্স সেন্টেন্সে ইফ কিংবা আনলেস শব্দটা এখানে ব্যবহৃত হবে। ইফ শব্দের অর্থ হচ্ছে যদি, আনলেস শব্দের অর্থ হচ্ছে যদি না, নেগেটিভ অর্থে ভাবতে হবে। সো ইফ যুক্ত ক্লোজ কিংবা আনলেস যুক্ত ক্লোজ এর ওপর ভিত্তি করে পরবর্তী ক্লোজ কি হবে, এরকম অবস্থায় এর ভার্বের অবস্থা কি হবে, এগুলোই এই নিয়মে আলোচনা করা হচ্ছে। এখানে এক্সাম্পল স্ট্রাকচার নাম্বার 1, ইফ অর আনলেস প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। অর্থাৎ ইফ যুক্ত বাক্য যদি প্রেজেন্ট টেন্স হয় অথবা আনলেস যুক্ত বাক্য যদি প্রেজেন্ট টেন্সে হয়, তাহলে পরবর্তী বাক্যটি ফিউচার টেন্সে হবে। তাহলে কি হচ্ছে, ইফ ইউ কাম, এখানে ইফ যুক্ত বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে, কাজে পরবর্তী বাক্যটা কি হয়ে যাবে, ফিউচার টেন্সে। আই গো, তাহলে আই উইল গো। তেমনিভাবে ইফের পরিবর্তে আনলেস যদি ব্যবহার করি, আনলেস মানে যদি না, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ নট প্রসপার ইন লাইফ, তাহলে পরবর্তী বাক্যটা ফিউচার টেন্সে হবে, ইউ উইল নট প্রসপার ইন লাইফ। ইফ ইট রেইন আই উইল নট গো আউট। ইফযুক্ত বাক্য কি হলে পরবর্তী বাক্যটি ফিউচার টেন্স হয়, এখানে ফিউচার টেন্স দেয়াই আছে, তাহলে বোঝা যাচ্ছে ইফযুক্ত বাক্যটি অবশ্যই প্রেজেন্ট টেন্সে চলে যাবে। তাহলে ইফ ইট রেইনস আই উইল নট গো আউট, আই উইল নট গো আউট এটা ফিউচার টেন্সে দেয়াই আছে, কাজেই ইফযুক্ত বাক্যটা প্রেজেন্ট টেন্সে চলে আসবে। তাহলে আমরা একটা স্ট্রাকচার পেলাম, ইফ অথবা আনলেস প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। দেখব ইফ অথবা আনলেস প্লাস প্রেজেন্ট প্লাস ইম্পারেটিভ। প্রথমে পেলাম ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, এবারে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্সগুলো আমরা জানি, আদেশ, উপদেশ, অনুসূচক বাক্যগুলো, এগুলো সব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে এক্সাম্পল দেখছি আমরা, ইফ ইউ গেট এনি টাইম কাম হিয়ার, যদি তুমি কোনো সময় পাও তাহলে চলে এসো। তাহলে ইফ ইউ গেট এনি টাইম কাম হিয়ার, কাম হিয়ারটা এখানে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হতেই পারে, তাহলে ইফ যুক্ত বাক্যটা যদি প্রেজেন্ট টেন্স হয়, পরবর্তী বাক্য ইম্পারেটিভও হতে পারে। এর আগে দেখলাম পরবর্তী বাক্যটা আমরা ফিউচারেও লিখতে পারছিলাম। তাহলে ইফ ইউ গেট এনি টাইম, যদি তুমি কোনো সময় পাও তাহলে চলে এসো। স্ট্রাকচার 3, ইফ অথবা আনলেস প্লাস প্রেজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে প্লাস ভার্ব। অর্থাৎ ইফযুক্ত বাক্য যদি প্রেজেন্ট টেন্সে হয়, পরবর্তী বাক্যে সাবজেক্টের পরে ক্যান অথবা মে ব্যবহৃত হতে পারে এবং তারপরে ভার্ব ব্যবহৃত হবে। আমরা এক্সাম্পল দেখছি, ইফ হি ওয়াক ফাস্ট, হি ক্যান অথবা মে
গেট দ্য ট্রেন। হি হি ক্যান অথবা মে, এখানে ক্যান অথবা মে দেয়াই আছে, অর্থাৎ ইফযুক্ত বাক্য যদি প্রেজেন্ট টেন্সে হয় পরবর্তী বাক্যে সাবজেক্টের পরে ক্যান অথবা মে ব্যবহৃত হতে পারে। তাহলে ইফ হি ওয়াক্স ফাস্ট, যদি সে দ্রুত হাঁটে তাহলে সে ট্রেনটি হয়তো পেতে পারে। আরেকটা এক্সাম্পল দেখতে পাচ্ছি আমরা, ইফ ইউ ওয়ার্ক হার্ড নাও, যদি তুমি এখন কঠোর পরিশ্রম করো, ইউ পাস দ্য এক্সাম, ইউ মে পাস দ্য এক্সাম, তাহলে তুমি পরীক্ষা হয়তো পাস করতে পারো। তাহলে আমরা দেখলাম যে ইফযুক্ত বাক্য যদি প্রেজেন্ট টেন্সে থাকে পরবর্তী বাক্য ফিউচার টেন্স হতে পারে। ইফযুক্ত বাক্য যদি প্রেজেন্ট টেন্সে থাকে পরবর্তী বাক্য ইম্পারেটিভ হতে পারে। ইফযুক্ত বাক্য যদি প্রেজেন্ট টেন্সে থাকে পরবর্তী বাক্যে সাবজেক্টের পরে ক্যান অথবা মেও ব্যবহৃত হতে পারে। 4 নম্বর স্ট্রাকচার, ইফ অথবা আনলেস প্লাস পাস্ট ইনডিফিনিট। ইফযুক্ত বাক্য যদি পাস্ট ইনডিফিনিটে হয় তাহলে পরবর্তী বাক্যে সাবজেক্টের পরে উড, কুড, শুড অথবা মাইট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে। আমরা এক্সাম্পল দেখছি, ইফ ইউ কেম, যদি তুমি আসো, আই উড গো, তাহলে আমি যাব। এখানে ইফ ইউ কেম ইফযুক্ত বাক্যটা পাস্ট ফর্মে আছে, কাজে পরবর্তী বাক্যে সাবজেক্টের পরে উড অথবা কুড অথবা শুড অথবা মাইট ব্যবহার করতে পারছি আমরা। এক্সাম্পল বি, আনলেস হি স্টাডিড হার্ড হি নট পাস। এখানেও আনলেস যুক্ত বাক্য অথবা ইফ যুক্ত বাক্যটা পাস্ট ফর্মে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, পরবর্তী বাক্যে উড ব্যবহৃত হয়েছে। আনলেস হি স্টাডিড হার্ড হি উড নট পাস। স্ট্রাকচার 5, ইফ অথবা আনলেস প্লাস পাস্ট পারফেক্ট, অর্থাৎ ইফযুক্ত বাক্য যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পরবর্তী বাক্যে সাবজেক্টের পরে উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা শুড হ্যাভ অথবা মাইট হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়ে যায়। এক্সাম্পল, ইফ ইউ হ্যাড টোল্ড মি আই সি দ্য ম্যাটার, ইফ ইউ হ্যাড টোল্ড মি আই উড হ্যাভ সিন দ্য ম্যাটার। তুমি যদি আমাকে বলে থাকতে তাহলে আমি বিষয়টা দেখতাম। কাজে আমরা দেখতে পাচ্ছি কন্ডিশনাল ক্লোজগুলোর ক্ষেত্রে ভার্বের এরূপ ব্যবহার হয়ে থাকে। আমরা পরবর্তী লেকচারে আরও বেশ কিছু রুলস নিয়ে আলোচনা করব। সো ততক্ষণেই ভালো থাকো।